আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লরেঞ্জ রূপান্তর সমীকরণ। এর আগে আমরা গ্যালিলিও রূপান্তর সমীকরণ প্রতিপাদন করেছিলাম। গ্যালিলিও রূপান্তর সমীকরণ অনুসারে যখন আমরা আইনস্টাইনের আপেক্ষিকতার দুটি স্বীকার্য ব্যাখ্যা করতে গেছি, দেখা যায় যে দ্বিতীয় স্বীকার্য, যেটাকে বলা হয়েছে আলোর ব্যাগের ধ্রুবতার নীতি, শূন্য মাধ্যমে আলোর ব্যাগ সর্বদা ধ্রুব থাকে, এই নীতিকে গ্যালিলিও রূপান্তর সমীকরণ সমর্থন করেনি। অর্থাৎ গ্যালিলিও রূপান্তরে আমরা আলোর ব্যাগের ধ্রুবতার নীতি পাই নাই। আমরা ওখানে পেয়েছিলাম আলোর ব্যাগ পর্যবেক্ষকের ব্যাগের উপরে নির্ভরশীল। কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্য আলোর ব্যাগে ধ্রুবতার নীতির এই স্বীকার্যটা তিনি পরিত্যাগ করেন নাই। তাই তিনি বলছেন যে এমন রূপান্তর সমীকরণ প্রয়োজন যে সমীকরণের সাহায্যে আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্য তথা দুইটা স্বীকার্যই সমর্থিত হবে এবং শর্ত সাপেক্ষে ওই রূপান্তর কাঠামো গ্যালিলিও রূপান্তর কাঠামোতেও পৌঁছাবে। এমন রূপান্তরের সমীকরণ আমাদের প্রয়োজন হবে। তো ঠিক সেই সময়ে বিজ্ঞানী এইচ লরেন্স তড়িৎচুম্বক বিকিরণের কতগুলো সমীকরণ আবিষ্কার করেছিলেন। তার তড়িৎচুম্বক তত্ত্বের মধ্য দিয়ে এই সমীকরণগুলো জন্ম লাভ করছিল। অর্থাৎ এইচ লরেন্সের তড়িৎচুম্বক তত্ত্বের মধ্য দিয়ে জন্ম লাভ করা সমীকরণগুলোকে আমরা বলছি লরেঞ্জের রূপান্তরের সমীকরণ। তাহলে লরেঞ্জের রূপান্তর সমীকরণ কি? এইচ লরেঞ্জ এর তড়িৎ চুম্বক তত্ত্বের মধ্য দিয়ে সমীকরণগুলো জন্ম লাভ করেছিল বলে এদেরকে লরেঞ্জ রূপান্তর বলা হয়। অর্থাৎ বিজ্ঞানী এইচ লরেন্স তার তড়িৎচুম্বক বিকিরণের কিছু সমীকরণ আবিষ্কার করেছিলেন। ওই সমীকরণগুলোর মধ্য দিয়ে এই সমীকরণগুলো, আমরা যে সমীকরণগুলো নিয়ে এখন আলোচনা করব, জন্ম লাভ করছে বলে এই সমীকরণগুলোকে লরেঞ্জ রূপান্তর সমীকরণ বলে। তাহলে লরেঞ্জ রূপান্তর সমীকরণ অনেকটা গ্যালিলিও রূপান্তর সমীকরণের মতো। এখানে দুইটা কাঠামো পরস্পরের সাপেক্ষে গতিশীল। ধরো একটাকে নাম দিলাম আমরা এস কাঠামো, আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো। তাহলে এস প্রাইম কাঠামো স্থানাঙ্ক দিলাম আমরা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এস কাঠামো স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই, জেড। এখন আমরা লরেঞ্জের রূপান্তর সমীকরণ অনুসারে এই কাঠামোতে যে কোনো বস্তুর স্থানাঙ্কগুলো হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এই কাঠামোতে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক হবে এক্স, ওয়াই, জেড। এখন আমরা বললাম এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে গতিশীল। যেহেতু এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে গতিশীল, যদি গতিশীল হয় তাহলে লরেঞ্জের রূপান্তর সমীকরণগুলা এস প্রাইম কাঠামো
এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে গতিশীল। যদি বি ধ্রুব বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে গতিশীল হয় তাহলে লরেঞ্জ রূপান্তর সমীকরণ গুলো হলো। তাহলে লরেঞ্জের রূপান্তর সমীকরণগুলো হলো এক্স প্রাইম, এটি হচ্ছে গতিশীল কাঠামোতে এক্স অক্ষ বরাবরে তার স্থানাঙ্ক বা অবস্থান পরিবর্তন এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি। তাহলে টি সময় পরে বস্তুটার কি অতিক্রান্ত সরণ বি গুণন টি। তাহলে এক্স প্রাইম এটা হচ্ছে গতিশীল কাঠামো স্থানাঙ্ক। তাহলে গতিশীল কাঠামো স্থানাঙ্ক মাধ্যমে যদি আমরা সমীকরণগুলোকে প্রকাশ করি তাহলে ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড এবং টি প্রাইম সমান এ টি মাইনাস বিএক্স ডিভাইড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে মূলত এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গতিশীল কাঠামো স্থানাঙ্ক। তার মানে আমরা যদি লরেঞ্জ রূপান্তর সমীকরণগুলোকে গতিশীল কাঠামো স্থানাঙ্কতে রূপান্তর করে বা গতিশীল কাঠামো স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে এই সমীকরণগুলো হবে লরেঞ্জের সমীকরণ। এইখানের মধ্যে একটা রাশির নিচে ভাগ অবস্থায় আছে, সেটি হচ্ছে এক্স মাইনাস বিটি, নিচে হবে এটা হচ্ছে উপরে, নিচে হবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এক্স মাইনাস বিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান আমরা জানি একের থেকে কী হবে, কম হবে। তাহলে এই সাইডটার সমীকরণকে আমরা লরেঞ্জের রূপান্তর সমীকরণ হিসাবে অভিহিত করি। এখন আমরা যদি এখান থেকে বিপরীত লরেঞ্জ রূপান্তর সমীকরণ নির্ণয় করতে চাই, বিপরীত লরেঞ্জ রূপান্তর সমীকরণ নির্ণয় করতে হলে এস প্রাইম কাঠামোর পরিমাপককে এস কাঠামোর পরিমাপে রূপান্তর করতে হবে। অর্থাৎ এস প্রাইম কাঠামোর পরিমাপককে এস কাঠামোর পরিমাপকে রূপান্তর করলে আমরা লরেঞ্জের বিপরীত রূপান্তর সমীকরণ পাব। তাহলে এটা হচ্ছে তোমার কি এস কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এখন এস প্রাইম কাঠামোর পরিমাপকগুলোকে যদি আমরা এখানে এগুলো সবগুলো হচ্ছে এস প্রাইম কাঠামোর পরিমাপক, এগুলো সবগুলা। এখন এগুলোকে যদি আমরা এস কাঠামোর পরিমাপকে রূপান্তর করে এস কাঠামোর পরিমাপে রূপান্তর করলে যে সমীকরণগুলো পাওয়া যাবে সেই সমীকরণগুলোকে নাম দিছি আমরা লরেঞ্জের বিপরীত রূপান্তর সমীকরণ। অর্থাৎ ওগুলোকে আমরা বিপরীত লরেঞ্জ রূপান্তর সমীকরণ বলি। তাহলে এখন এখান থেকে আমরা বিপরীত লরেঞ্জ রূপান্তরের সমীকরণগুলো হলো বিপরীত লরেঞ্জ রূপান্তর সমীকরণগুলো হলো তাহলে আমরা এস প্রাইম কাঠামোর পরিমাপকগুলোকে এস কাঠামোতে যদি পরিমাপ করে তাহলে এটা হবে আমাদের এক্স প্রাইম। তাহলে এটা যখন এক্স প্রাইম হবে তখন এটা হবে এক্স মাইনাস, এই জায়গাতে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ তখন বি এর ব্যাগ ভি মাইনাস বি হবে। বিটি রুট ওভার নিচে হবে কত, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরে এটা হবে এক্স হবে এক্স প্রাইম না, এটা হবে এক্স সমান, যেহেতু আমরা এস কাঠামোর পরিমাপকে রূপান্তর করব তাহলে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স সমান এক্স প্রাইম প্লাস বি টি প্রাইম, টির উপরও প্রাইম হবে যেহেতু এটা গতিশীল কাঠামোর পরিমাপক। তাহলে ওয়াই সমান হবে ওয়াই প্রাইম, জেড সমান হবে জেড প্রাইম, আর টি সমান হবে টি প্রাইম মাইনাস বি এক্স সি স্কোয়ার রুট ওভার কত বি এক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই
সি স্কোয়ার। তাহলে এইগুলোকে এখন আমরা বলতে পারি এই সমীকরণগুলো হচ্ছে, এখন আমরা এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এস কাঠামোর পরিমাপক, অর্থাৎ এস প্রাইম কাঠামোর স্থানাঙ্কগুলোকে এস কাঠামোর স্থানাঙ্কের পরিমাপকে রূপান্তর করলে, সরি এটা প্লাস হবে, রূপান্তর করলে তখন আমরা যেই সমীকরণগুলো পাবো ওগুলোকে আমরা নাম দিচ্ছি বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণ। তো এই বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণে এই মাইনাস যেটা আছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস যেটা আছে এটা প্লাস হয়ে যাবে, কারণ বি এর ব্যাগ তখন মাইনাস বি হবে। এখন আমাদেরকে বলছিল বা বলা হয়েছিল যে এমন রূপান্তর সমীকরণ প্রয়োজন যে সমীকরণগুলা আলোর ব্যাগে ধ্রুবতার নীতি তথা আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্যকে সমর্থন করবে, আবার শর্ত সাপেক্ষে গ্যালিলীয় রূপান্তর সমীকরণে উপনীত হইতে হবে। তো এখন আমরা দেখি যে গ্যালিলীয় রূপান্তর সমীকরণে এগুলো কীভাবে উপনীত হয়েছে। তাহলে আমরা লরেঞ্জের রূপান্তর সমীকরণ, যেটা আমরা এক্স অক্ষ বরাবর গতিশীল সমীকরণ, যেটা এই সমীকরণটা থেকে আমরা দেখাবো যে, কারণ এই সমীকরণটাই আমাদের গ্যালিলীয় রূপান্তর সমীকরণের মধ্যে আছে, এখান থেকে এখন আমরা দেখাবো যে এটি শর্ত সাপেক্ষে গ্যালিলীয় রূপান্তর কাঠামো থেকেই পৌঁছায়। তাহলে লরেঞ্জ রূপান্তর হতে গ্যালিলীয় রূপান্তর, লরেঞ্জের রূপান্তর সমীকরণ হতে লরেঞ্জ রূপান্তর সমীকরণ হতে সমীকরণ থেকে গ্যালিলীয় রূপান্তর সমীকরণ প্রতিপাদন। তাহলে এখন আমরা দেখাবো লরেঞ্জ রূপান্তর সমীকরণ গ্যালিলীয় রূপান্তর সমীকরণে উপনীত হওয়া যায়, কারণ যদি উপনীত হওয়া যায় তাহলে লরেঞ্জের এই রূপান্তর সমীকরণগুলোকে বলবো আমরা প্রকৃত রূপান্তর সমীকরণ। তো আমরা জানি লরেঞ্জ রূপান্তর সমীকরণ হচ্ছে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বি টি ডিভাইড বাই কত √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা যদি বলি কোনো কাঠামো ধরে নিলাম আমরা এস প্রাইম কাঠামো, যদি এস কাঠামোর সাপেক্ষে বি ধ্রুব ব্যাগে চলে এবং সেই ক্ষেত্রে এই কাঠামোর ব্যাগটা যদি আলোর ব্যাগের থেকে খুব কম হয়, অর্থাৎ বি ইজ ভেরি ভেরি লেস দেন সি হলে, এই বি হচ্ছে কার ব্যাগ? কাঠামোর ব্যাগ। এস প্রাইম কাঠামো আমরা যে বলছিলাম বি ধ্রুব ব্যাগে চলে, তাহলে ব্যাগ ধ্রুব থাকবে, কিন্তু এটি যদি আলোর ব্যাগের চেয়ে খুব বেশি কম হয় তখন আমরা এটাকে বলতে পারি বি বাই সি, অ্যাপ্রক্সিমেটলি আমরা 0 বলতে পারি। যদি আলোর ব্যাগ কাঠামোর ব্যাগ বি আলোর ব্যাগের তুলনায় খুব বেশি কম হয় তাহলে বি বাই সি অ্যাপ্রক্সিমেটলি 0, অর্থাৎ এটা 0 বলতে পারি। যদি 0 হয় তাহলে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি, আর নিচে দেখো আমরা এই রাশিটার মান 0, তাহলে এই রাশিটার মান 0 হলে 1 মাইনাস কত হবে? 1 মাইনাস 0, তাহলে 1 থেকে 0 গেলে 1, বর্গমূল করলে কত? 1 দিয়ে এটাকে বাক করলে এক্স মাইনাস বিটি। তাহলে এক্স প্রাইম সমান দেখা যাচ্ছে যে আমরা পাইছি কত? এক্স মাইনাস বিটি। তো এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি, যা গ্যালিলীয় রূপান্তর সমীকরণ, যা গ্যালিলীয় রূপান্তরের সমীকরণ। তাহলে অতএব আমরা বলতে পারি যখন কোনো বস্তুর ব্যাগ আলোর ব্যাগ থেকে খুব কম হবে তখন সেই ক্ষেত্রে আর লরেঞ্জ রূপান্তর সমীকরণ প্রযুক্ত হয় না, বা লরেঞ্জ রূপান্তর সমীকরণ সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়। তখন সেই ক্ষেত্রে আমাদেরকে গ্যালিলীয় রূপান্তর সমীকরণ প্রয়োগ করতে হবে, এবং তখন সেটা চিরায়িত পদার্থবিজ্ঞানের সমীকরণগুলোর ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তো ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।